বন্ধ হলো 4খানা করে সুগারের ওষুধ। আজকে আমার কাছে আছেন হুগলি খানাকুলের শ্রীকান্ত খাঁড়া, তাই তো? হুম। কি নাম আপনার? হুগলি খানাকুল থানার শ্রীকান্ত খাড়া। শ্রীকান্ত খাঁড়া। হ্যাঁ। খানাকুলে কোথায় বাড়ি? প্রপারে? খানাকুল জয়রামপুর। ও, জয়রামপুর। হ্যাঁ। খানাকুল কি পৌরসভা? না না, আর আপনি কাজ করেন কোথায়? আপনি চেন্নাই। চেন্নাই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আগে কটা করে ওষুধ খেতেন আপনি সুগারের ডেলি? 4টে করে। 4টে করে? হ্যাঁ। আচ্ছা, আর সুগার কত বছরের আপনার? 8 বছর। 8 বছরের সুগার? 8 বছর ধরে ভুগছিলেন? হ্যাঁ। প্রথম থেকে সুগার ওষুধ খেতে হয় না কিছুদিন খেতে হয়নি প্রথমে? প্রথম দিকে খেতে হয়। প্রথম থেকে খেতে হয়? হ্যাঁ। ওষুধ বন্ধ করতে পারছিলেন না? না না। আস্তে আস্তে ওষুধ বাড়ছিল নাকি? হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছিল। বাড়ছিল। হ্যাঁ। আর কি অসুবিধা হচ্ছিল আপনার? যে প্রচুর টেনশনে ছিলাম। টেনশনে ছিলেন? হ্যাঁ। আর দুর্বলতা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। এনার্জি পাচ্ছিলেন না? না, এখন তো এনার্জি আছে। ভালো লাগে? হ্যাঁ, ভালো। আগে হাঁটতে পারতেন না, কষ্ট হতো নাকি হ্যাঁ, হাঁটতে? হাঁটতে কষ্ট। ইচ্ছা হতো না? ইচ্ছা হতো না। আর কষ্ট হতো নাকি? হ্যাঁ। আর এখন হাঁটতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এনার্জি পাচ্ছেন? হ্যাঁ, এনার্জি আছে। এনার্জি বেড়েছে? হ্যাঁ। তাহলে 4টে সুগার ওষুধ বন্ধ? হ্যাঁ, বন্ধ। কবে থেকে বন্ধ? ও আজকে 15 দিন। 15 দিন থেকে বন্ধ? হ্যাঁ। আপনি প্রথমে আমাকে কত তারিখ দেখিয়েছিলেন? 28/4/2024। 28/11? 28/11/2024। 28/11/2024। হ্যাঁ। আর আজকে হচ্ছে 7/12/2024। 7/12/2024। তাহলে কত কম সময়ে? 15 দিন। হ্যাঁ, এদিকে 7 দিন, ওদিকে তো 28 তারিখ, মানে 2-3 দিন, 10-12 দিন, 10-12। মাত্র 10-12 দিন। তো আপনি 10-12 দিন এই যে মানে ওষুধ বন্ধ হয়ে গেল 10-12 দিনে। হ্যাঁ। 4টে সুগার ওষুধ বন্ধ করার পর আপনি 5 তারিখ সুগার টেস্ট করেছেন, 5/12/2024-এ। কত ছিল খালি পেটে? 107। খাওয়ার পরে 123। খাওয়ার পর 123? 4খানা সুগার ওষুধ বন্ধ করার পরে সুগার একদম স্বাভাবিক, তাই তো? হ্যাঁ, নর্মাল। তবে খালি পেটটা একটু বেড়ে গেছে, এটা 100 নিচে হলে ভালো। হ্যাঁ, এটা 80-85 থাকলে আরো ভালো। তো যাই হোক, ওটা বেড়ে আছে, ওটা কমে যাবে এই যে নিয়মটা মানতে পারলে। তো প্রথম কি করে জানতে পারলেন যে আপনার সুগার হয়েছে? প্রথম তো বহুদিন আগে রোগা হয়ে গিয়েছিলাম। ও রোগা হয়ে গেছিলেন? হ্যাঁ। দিয়ে ঘন ঘন পেচ্ছাপ হতো। ঘন ঘন পেচ্ছাপ হতো? আর তখন সুগার টেস্ট করলাম, সুগার দেখা দিল। ও, দিয়ে নিজে থেকে সুগার টেস্ট করলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিয়ে সুগার ধরা পড়লো? হ্যাঁ। 8 বছর আগে? 8 বছরে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার সন্ধান কি করে পেলেন? আপনার তো অনেক দূর বাড়ি, খানাকুলে, তাছাড়া থাকেন চেন্নাই। মোবাইলে ইউটিউব দেখে দেখে চেন্নাই সব যায় চিকিৎসা করতে, আমাদের এখানকার লোক চেন্নাই যায়। আপনি চেন্নাই থেকে আমার কাছে মুর্শিদাবাদ এসেছেন, জঙ্গিপুরে। ভরসা ছিল যে আমার কাছে এলে কাজ হবে? ভরসা ছিল, ওই জন্য এসেছিলেন। আর তার ফলে আপনার সে ভরসার মতো ফলও পেয়েছেন আপনি, তাই তো? যা কষ্ট করে এসে কষ্টের ফল পেয়েছেন উনি। 4খানা সুগারের ওষুধ খেয়ে সুগার ওষুধ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সুগারটা কি করে হয়? সুগার আপনি যখনই শর্করা জাতীয় খাবার অতিরিক্ত খাবেন, শর্করা জাতীয় খাবার অতিরিক্ত খেলে, খাবার আগে বলে নি, খাবার হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে চর্বি জাতীয় খাবার, ফ্যাটি ফুড। আর একটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস ডিমের সাদা অংশ, অ্যানিমেল প্রোটিন। আর একটা হচ্ছে শর্করা, চালের খাবার, গমের খাবার, ডালের খাবার, মাটির তলার সবজি, দুধের খাবার, চিনির খাবার, আর যত রকমের ফল। হ্যাঁ, ডালকেও আমি শর্করা ফেলেছি, কারণ ডালের 80ভাগই শর্করা, এই জন্য আমি ডালকে শর্করার মধ্যে ফেলি। তো এই শর্করা জাতীয় খাবার বেশি করে খেলে রক্তে সুগার বাড়বে। আর এই সুগারটা বাড়লেই আপনার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়বে, কারণ রক্তে সুগার বাড়লেই ব্রেন প্যানক্রিয়াসকে নির্দেশ দেবে যে তুমি তাড়াতাড়ি ইনসুলিন ছাড়ো, রক্তে বিপজ্জনক হারে সুগার বাড়ছে। এবার ইনসুলিন কি করে সুগারটা কমায়? ইনসুলিন রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের কোষে 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 মাংসপেশিতে প্রথমে গ্লাইকোজেন হিসাবে, তারপরে চর্বি হিসাবে জমা করে, দিয়ে সুগারটা নর্মাল হয়ে যায়। আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার ইনসুলিন বাড়বে, আবার ইনসুলিন এসে রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে মানুষের কোষে 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 চর্বি হিসাবে জমা করে দেবে, সুগার নর্মাল। আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার রক্তে ইনসুলিন বেড়ে গেল, ইনসুলিন এসে রক্ত থেকে সুগারটাকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের কোষে 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 চর্বি হিসাবে জমা করবে। আবার খাবেন, আবার সুগার বাড়বে,
এবার ব্রেন তাদের প্যাঙ্ক্রিয়াসকে বললে তুমি তাদের ইনসুলিন দাও, প্যাঙ্ক্রিয়াস বলে কত ইনসুলিন লাগে, আমি ইনসুলিন তৈরি করতে তো এক্সস্টেড হয়ে যাচ্ছি। তবুও ব্রেন যখন বলে আরো খানিকটা ইনসুলিন দিয়ে দিল, আরো ইনসুলিন বেড়ে গেল। ইনসুলিন এসে এবার সুগারটাকে কোষের ভিতরে ঢোকাতে যাবে। তো কোষের গায়ে বিভিন্ন রিসেপ্টর থাকে, তার মধ্যে একটা ইনসুলিন রিসেপ্টর থাকে। ইনসুলিন রিসেপ্টর করে কি, ইনসুলিনের কাছ থেকে সুগারটা নিয়ে সুগারটাকে কোষের ভিতরে চর্বি হিসাবে জমা করে। ইনসুলিন রিসেপ্টর ইনসুলিনকে বাধা দিচ্ছে, বলছে কোষের ভিতরে আর চর্বি ভরা রাখার জায়গা নেই। তখন ইনসুলিন রিসেপ্টর ইনসুলিনকে বাধা দেয়, সুগারটা আর কোষের ভিতরে ঢুকতে পারে না। তখন সুগারটা আস্তে 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 রক্তে বেড়ে যায়, কোষের ভিতরে ঢুকতে পারে না চর্বি হিসাবে। তখন হয়ে যায় একদম সুগারের রোগী। তো কিভাবে সুগার হয়? এইভাবে সুগার হয়। আর আরেকটা জিনিস বোঝা গেল এখানে, যে কি করে ফ্যাট হয় শরীরে, চর্বি কি করে হয়। সুগারটাই ফ্যাটে কনভার্ট হচ্ছে। সব থেকে সুগার বাড়ে কোন খাবারে? শর্করা জাতীয় খাবারে। এই জন্য সব থেকে বেশি চর্বি জমে মানুষের শরীরে শর্করা জাতীয় খাবারে। কিছুটা সুগার বাড়ে প্রোটিন জাতীয় খাবারে। আর মানুষের রক্তে সুগার বাড়াতে পারে না বললেই চলে, তেলে, ঘিয়ে, বাটারে, ডিমের কুসুমে, মাংসের চর্বিতে। তাই ফ্যাট থেকে ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। সব থেকে বেশি চর্বি হয় মানুষের শরীরে অতিরিক্ত শর্করা থেকে। তা দেখুন, আস্তে 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 উনি মোটা হচ্ছেন, তাই তো? সুগার হওয়ার আগে মোটা হয়েছিলেন তো? রোগা হয়েছিলাম। সুগার হওয়ার আগে তো মোটা হয়েছিল, প্রথম মোটা হয়েছিলেন, মোটা ছিলাম। তারপরে সুগার হয়ে রোগা হয়েছিলেন। তো সুগার হওয়ার আগে মোটা হয়ে গেছিলেন। দেখুন, আগে মানুষ মোটা হয়, তারপরে সুগার হয়, দুটোই একই নেমে হচ্ছে। যে আস্তে আস্তে চর্বি জমে জমে মোটা হলো, তো চর্বি ওভারলোড যখন কোষে হয়ে গেল, তখন সুগারটা কোষের ভিতরে ঢুকতে পারলো না, তখন সুগারটা এবার আস্তে আস্তে রক্তে বেড়ে গেল, আপনি হয়ে গেলেন সুগার রোগী। এবার সুগার হয়ে গেল। এবার ডাক্তারবাবু কাছে গেছিলেন, ডাক্তারবাবু ট্যাবলেট দিয়েছিলেন। এবার ট্যাবলেট কি করে, আরো খানিকটা ইনসুলিন প্রোডাকশন করে, ইনসুলিন আরো রক্তে বাড়লো, তাতে সুগারটা কিছুতে ঢোকে কোষে, কিছুতে ঢোকে না, রক্তে সুগারটা বেড়ে থাকে। এই জন্য ট্যাবলেট খেয়েও সুগার কমে না। তো এখানে ইনসুলিনটা কমাতে হতো, এটা অতিরিক্ত ইনসুলিনের ফলে হলো। ইনসুলিন বাড়তে 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 দেখুন আস্তে 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 ইনসুলিন লেভেল বাড়লো। এটা তো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানেই অতিরিক্ত ইনসুলিন থেকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। এটা তো টাইপ 1 ডায়াবেটিস নয়। টাইপ 1 ডায়াবেটিস হয় ইনসুলিন ঘাটতির জন্য। এই ছোট ছোট বাচ্চাদের যারা হয় 7 বছর, 8 বছর, 10 বছর, 9 বছর, এরা দেখবেন শুকিয়ে কাঠ হয়ে যায়। কারণ এরা যখনই শর্করা জাতীয় খাবার খাবে, রক্তে সুগার বেড়ে থাকলো। এবার সুগারটাকে রক্ত থেকে কোষে নিয়ে যাওয়ার জন্য প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন আসে না, কারণ প্যাঙ্ক্রিয়াস খারাপ। ফলে সুগারটা ফ্যাটে কনভার্ট হচ্ছে না, মোটা হচ্ছে না। এই জন্য ওই টাইপ 1 ডায়াবেটিসের রোগীগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা হয় মোটা আছেন, না হলে কোনো না কোনো সময় মোটা ছিলেন। এটা দেখে পার্থক্য করা যায়। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, রক্ত পরীক্ষা করে বোঝা যায়। যেমন সি পেপটাইড টেস্ট করে বোঝা যায় যে টাইপ 1 না টাইপ 2। ইনসুলিন যদি তৈরি না হয় বা হচ্ছে কি হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে, তার পরীক্ষা হচ্ছে সি পেপটাইড। আর কারো ইনসুলিন বেড়ে গেল কিনা, এই যে ইনসুলিন বেড়ে গিয়ে কোষের ভিতরে যখন আর চর্বিটা ঢোকার জায়গা নেই, কোষ ওভারলোড হয়ে যাচ্ছে। কোষ ওভারলোড হওয়ার পরে সুগার হলো। তো কারো কোষ ওভারলোড হলো কি হলো না, এটা দেখার একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটার নাম হচ্ছে হোমা আয়ার। তো কোষ ওভারলোড হয়ে গেলে বিপদ, তারপরে সুগার, তারপরে আপনার আস্তে আস্তে সব রোগে ধরবে। আপনার প্রেশার বাড়বে, তারপরে ফ্যাটি লিভার হবে, খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড বাড়বে। তার মানে আমাদের কোষ ফাঁকা রাখা দরকার। তো কোষ ফাঁকা থাকলে এই রোগগুলো হবে না, সুগার হবে না, খারাপ কোলেস্ট্রল বাড়বে না, ওজনও বাড়বে না, প্রেশারও বাড়বে না, সবকিছু স্বাভাবিক থাকবে। তো এখন টেকনোলজি এত উন্নত যে এই পরীক্ষাটা আমরা জানতে পারি না কারো কোষ ফাঁকা আছে কিনা। এই পরীক্ষাটার নামই হচ্ছে হোমা আয়ার, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো হোমা আয়ার 1-এর নিচে থাকলে খুবই ভালো, না হলেও চেষ্টা করতে হবে 1.5-এর নিচে রাখার। তো যারই পরীক্ষা করে দেখছি তারই হাই হয়ে থাকছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আরো বেশি। তার মানে আপনার ইনসুলিন অতিরিক্ত আছে কি না আছে সেটা জানার জন্য হচ্ছে হোমা আয়ার, যে কারো ইনসুলিন বেশি আছে না কম আছে। ইনসুলিন বেশি দেখা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, আর ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য হচ্ছে সি পেপটাইড। তো ইনসুলিন অতিরিক্ত হলেই আপনারা জানবেন ভবিষ্যতে আপনাদের এই রোগগুলো হবে। তো হোমা আয়ার টেস্টে 3টে রিপোর্ট দিয়ে দেয় একসাথে, এক ফাস্টিং ইনসুলিন, ফাস্টিং সুগার, আর হোমা আয়ার। তো হোমা আয়ার বললাম 1.5-এর নিচে বা 1-এর নিচে থাকলে খুব ভালো, আপনার রোগ হবে না।
আপনি নিরোগ, রোগমুক্ত। আর ফাস্টিং ইনসুলিন অ্যারাউন্ড 5 বা 5-এর নিচে থাকলে আপনি রোগমুক্ত। যারই পরীক্ষা করে দেখছি ফাস্টিং ইনসুলিন 10, 15, 20, 25, 30, 40, 50, 60 হয়ে যাচ্ছে। একজনের পেলাম আমি ফাস্টিং ইনসুলিন 65.5, তার ওজন হলো 154 কিলো, বয়স মাত্র 21। বুঝতে পারছেন? আর আরেকজন মহিলার পেয়েছিলাম আমি ফাস্টিং ইনসুলিন 27, বয়স 31, ওজন হচ্ছে 140 কিলো। তার মানে ওজন বেড়ে আছে মানেই জানবেন আপনার শরীরে ইনসুলিন বেড়ে আছে। আর এই সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মেয়েদের পিসিওডি, ওজন বেড়ে যাওয়া, ফ্যাটি লিভার ইত্যাদি এই মেটাবলিক ডিজিজগুলো হওয়ার 15-16 বছর আগে থেকে মানুষের রক্তে আস্তে 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 ইনসুলিন বাড়তে থাকে। আপনি এই হোমা আয়ার টেস্ট করেই ধরতে পারবেন যে আগামী দিনে আপনি রোগী হবেন কি হবেন না। এই জন্য আমরা বলে দিই যে আমাদের সুগার টুগার হবে না। এবার আপনারা ভাববেন বলা যায় যে মানুষের শরীর নিয়ে যে কারোর সুগার হবে কি হবে না, রোগ হবে কি হবে না, কেন এগুলো কেন বলা যাবে না? এটা কি ঈশ্বর প্রদত্ত রোগ নাকি যে বলা যায় না? এ তো আপনার নিজের দোষে হয়েছে, আমাদের নিজের দোষের। এক সেডেন্টারি লাইফস্টাইল, আমরা হাঁটাচলা করি না, পরিশ্রম করি না, এক্সারসাইজ করি না, আর 2 দিন রাত খেতে যাচ্ছি, সবসময় খাবার খেতে যাচ্ছি, সবসময় খেতে যাচ্ছি। তো আমি টেস্ট করে দেখে নেবো আমার যে আমার ইনসুলিন কত আছে। আমার ইনসুলিন যদি 5, 6, 7 হয়ে যায়, 10 হয়ে যায়, কমিয়ে দেবো। আর ইনসুলিন যদি স্বাভাবিক থাকে, যদি কোনোদিন সুগার হবে না, ওজনও বৃদ্ধি হবে না। এই জন্য আমরা বলি আমরা মোটাও হবে না কোনোদিন। হয়তো সাময়িক 2-4 কিলো 5 কিলো বাড়লো, আবার কমিয়ে ফেলবো। তাই আমরা ইনসুলিন দেখেই বলতে পারি যে আমরা কোন দিকে যাচ্ছি। তো একজন ভবিষ্যতে অসুস্থ হবেন কি হবেন না, সেটা কি দেখে বোঝা যায়? সেটা হচ্ছে হোমা আয়ার দেখে বোঝা যায়। তাহলে টেকনোলজি এত উন্নত এখন যে আমরা আগামী দিনে অসুস্থ হব কি হব না সেটা আমি এই একটা মাত্র টেস্ট দেখে বলতে পারি, হোমা আয়ার। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে হোমা আয়ার। সে আপনার আবাল বৃদ্ধ বনিতা থেকে একদম কি বলবো, ছোট বাচ্চা থেকে বুড়ো অবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর বাদ বাকি যত পরীক্ষাগুলো করা হয় সব রোগ হওয়ার পরে। আর আমি রোগের জায়গায় যাব কি যাব না একটা মাত্র পরীক্ষা করে জানা যাবে, আগে থেকে জানা যাবে যে আমি অসুস্থ হব কি হব না। সেই টেস্টের নাম হচ্ছে হোমা আয়ার। হোমা আয়ার ঠিক থাকলে আপনি অসুস্থ হবেন না, আর না হলে আপনি একটা সময় সুগার, প্রেসার, কোলেস্টেরল রোগী হয়ে যাবেন, ওজন বেড়ে যাবে। তো যাই হোক, এই ইনসুলিনটা কমাবো কি করে? ধরুন উনার বেড়ে আছে টাইপ 2 ডায়াবেটিস, উনার যেমন টাইপ 2 ডায়াবেটিস ছিল। টাইপ 2 ডায়াবেটিস মানে অতিরিক্ত ইনসুলিন থেকে। এখানে ইনসুলিন কমানো দরকার, ইনসুলিন দেওয়া তো দূরের কথা। তো ইনসুলিন কমানো তো কোনো মেডিসিন নেই। ইনসুলিন কমানো যায় কি করে? ইনসুলিন কমানো যায় হচ্ছে আমরা জানি হাঁটলে সুগার কমে, আর সুগার কমলে ইনসুলিন কমবে। হাঁটতে পয়সা লাগে না, এটা বিনা পয়সায় কমানো যায়। আর অতিরিক্ত শর্করা জাতীয় খাবারকে যদি কমিয়ে দিই, অতিরিক্ত ভাত, রুটি, মুড়ি, চিনি, বিস্কুট, শর্করা জাতীয় খাবার কমলে সুগার কমে মানুষের। সুগার কমলে ইনসুলিন কমবে। তাহলে আপনার শর্করা জাতীয় খাবার কমালেন মানে আপনার আর অতিরিক্ত খরচা থাকলো না, খরচ কমলো, উল্টে লং রানে আপনার খরচ কমে সুস্থ থাকতে, তাই তো? কেন এই গাদা গাদা শর্করা, ভাত, রুটি, মুড়ি, চিনি, বিস্কুট কিনে খেতে হলো না। আর আমার পেটে যদি কোনো খাবারই না পড়ে, সুগার বাড়বে না। প্রমাণ, খালি পেটে 1 গ্রাম সুগার, খাওয়ার পর ডবল হয়ে যায়। তো পেটে খাবার না পড়লে পেটে সুগার বাড়বে না। উপোস, ফাস্টিং, রোজা, এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। উপোস যত করবেন তত আয়ু বাড়বে, বুঝে সুঝে, ডাক্তারবাবুর পরামর্শে, লিমিটে। এই জন্য দেখবেন আমাদের দেশের শ্রদ্ধেয় সাধু সন্ত মুনি ঋষিরা শতায়ু হন, আর আমাদের মতো হেলথ প্রোভাইডাররা এত আয়ু পায় না। বেশিরভাগই আমরা 60-70-এর মধ্যে মারা যায়। আর বেশিরভাগ সাধু সন্ন্যাসী 100 পার করে দেন, কারণ ওনারা প্রচুর উপোস করেন। আর আমরা কেন এরকম পারি না? কারণ আমরা ঘন ঘন খাই, বেশি করে খাই, তারপরে সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটাচলা করি না, এক্সারসাইজ করি না। এই জন্য উপোস কালে ভদ্র নয়।
যে ধর্মে দেওয়া আছে যেদিন সেদিন করবো, সেদিন তো করবে, ঠিক আছে। আমি মনে করি যে রোজ খাবেন, রোজ উপোস করা দরকার। রোজ খেয়ে 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 শুয়ে বসে ইনসুলিন বাড়াচ্ছেন, তো রোজ ইনসুলিন কমাতে হবে না। ওই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিদিন উপোস করা দরকার। এমন টাইমে উপোস করবেন যে কষ্ট হবে না। রাতের খাবার সন্ধ্যেবেলায় খেয়ে নেবেন, পরের দিন সকালে খাবার একটু দেরি করে খাবেন, তাহলে তো 15-16 ঘন্টা উপোস হয়ে গেল, তাই তো? হুম। তো যাই হোক, তাহলে ইনসুলিন বাড়ে কি করে সেটাও বললাম, আর ইনসুলিন কমানোর রাস্তাটাও বলে দিলাম। এই ইনসুলিন যখনই স্বাভাবিক করবেন, আপনার চর্বি গলতে লাগবে। আর ইনসুলিন লবণ ধরে রাখে, যে ইনসুলিন কমাবেন লবণ কমে যাবে, আর লবণ কমলেই শরীরে বাড়তি জল শরীর থেকে বেরিয়ে যাবে, আপনার প্রেশার স্বাভাবিক হতে লাগবে, শরীরের হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচবে, হাঁসফাঁস অবস্থা কাটবে, এনার্জি বাড়বে। কেন এনার্জি বাড়ে? 1 গ্রাম চর্বি গলে 9 ক্যালোরি এনার্জি বাড়ে, আর 1 গ্রাম খাবারে, ভাত, রুটি, মুড়ি, পোলাও, বিরিয়ানিতে দেয় 4 ক্যালোরি এনার্জি। কার এনার্জি বেশি? যখন আমি অতিরিক্ত শর্করা কমিয়ে দেবো, তখন সুগার কমবে, ইনসুলিন স্বাভাবিক হবে, আর ইনসুলিন কমলেই মোমের মতো চর্বি গলতে লাগবে। আর তার চর্বি গলার শক্তি হচ্ছে খাবারের দ্বিগুণের বেশি। আর আপনাদের শরীরে কত চর্বি জমে আছে? আমি বলি আপনাদের শরীর হচ্ছে শক্তির আধার, এনার্জি নিতে পারবেন না। আমাদের নিয়মের 7 দিন পর যেতে দিন, দেখবেন কি হারে এনার্জি বাড়ে। তাহলে ওষুধের সংখ্যা কমা এবং এনার্জি বাড়া, এটাই তো সুস্থতার লক্ষণ। তা না করে কি হচ্ছে, চিকিৎসা করাতে গিয়ে দিন দিন ওষুধের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্বলতা বাড়ছে। তো ওষুধের সংখ্যা বাড়াটাও চিকিৎসার উন্নতির লক্ষণ নয়, অবনতির লক্ষণ বলে মনে করি আমি, আপনারাও তাই ভাবেন। আর দিন দিন দুর্বলতা বাড়াটাও চিকিৎসার উন্নতির লক্ষণ নয়, অবনতির লক্ষণ। কারো হয়েছে উন্নতি বলুন তো? কারো উন্নতি হয় না। তাই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমি যেটা করি এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে সকাল থেকে সন্ধ্যে অবধি কি খাবো, কি খাবো না, কখন খাবো না, কতটুকু হাঁটবো না, এটা তো লাইফস্টাইল মডিফিকেশন। তাই প্রত্যেকে 1 ঘন্টা করে হাঁটা উচিত, আর অতিরিক্ত শর্করা কমানো উচিত, আর একটা নির্দিষ্ট টাইম অবধি উপোস করা উচিত, তাই তো? এগুলো তো বলেছিলাম আপনাকে। তাই শর্করা কমাতে ওনাকে বলেছিলাম পেট ভরে পর্যাপ্ত সবজি খাবেন, স্যালাড খাবেন, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরকম খাবেন, খিদে লাগলে 2 বার খান, 3 বার খান, 4 বার খান, খিদে কমে এলে খাবারটাকে 3 বারে নিয়ে চলে আসুন। আর প্রেশার যদি কমে যায়, দুর্বল লাগতে লাগে, মাথা ঘুরলে, তখন 1 লিটার জলে 1/2 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে অল্প অল্প করে খাবেন। একবারে 1 লিটার লবণ জল খেলে অনেকের পেট খারাপ হয়, পাতলা জলের মতো পায়খানা নেমে যায়। তাই ওটাকে অল্প অল্প করে খেতে বলি। 1 লিটার লবণ জল শেষ হয়ে গেলে তখন প্লেন জল খাবেন। এই তো নিয়ম। নুন জল খেয়েছি। খেয়েছেন? এনার্জি বেড়েছে? দেখুন আমি যেগুলো বলছি মিলছে? তাহলে দেখুন, আগে ওনার ওষুধ 8 বছর ধরে সুগার, এই সুগার ওষুধ সংখ্যা বাড়তে বাড়তে 4খানা সুগার ওষুধ হয়ে গেছিল, আর দুর্বলতা বাড়ছিল। আর এখন দেখুন 10 দিনেই সব ওষুধ বন্ধ হয়ে গেল, আর সুগারও প্রায় নর্মালের দিকে, আবার এনার্জিও বাড়লো। কদিন লাগলো এনার্জি বাড়তে? কবে থেকে এনার্জি পাচ্ছেন আপনি? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর থেকে এনার্জি বাড়তে লেগেছিল। আমি যে কথাগুলো বলেছিলাম কাউন্সিলিং এর সময়, মিলছে কথাগুলো? যে 7 দিন যেতে দিন এনার্জি কাকে বলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথমে 1-2 দিন চক্কর দিচ্ছিল, হ্যাঁ, মাথাটা ঘুরছিল, নিচের হ্যাঁ, দিকে এরকম হচ্ছিল তো। হ্যাঁ, তাই বললাম প্রথম দিকে একটু হবে, তারপরে আস্তে 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 দিন 7 পর ঠিক হয়ে যাবে। যেই লবণ জল খাওয়া আরম্ভ করবেন দেখবেন মাথার চক্কর দেওয়া চলে যাবে। এই তো। আর কিছু বলার আছে আপনার? ডিম খেয়েছি। ডিম খেয়েছেন? কটা করে ডিম খেয়েছেন? 6টা-8টা। 6টা ডিম খেয়েছেন। মাছ খেয়েছি। মাছ খেয়েছেন? মাংস খেয়েছি। মাংস খেয়েছেন? ঘি খেয়েছেন? ঘি বাটার সব খেয়েছেন? কফি খেয়েছেন? সবজি খেয়েছি। হেঁটেছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা করে হেঁটেছেন। তাহলে আর কি, খুশি তো নাকি? খুশি। তাহলে আপনার চেন্নাইকে ছেড়ে দিয়ে আমরা এখানে দেখতে আসাতে লাভই হলো নাকি? লাভ তো হয়েছে। যাক, ভালো থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থ জীবন কামনা করি। আর আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা সবাইকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।